নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জন্য রইল অনেকটা আদর, ভালোবাসা আর আশীর্বাদ। চলে এলাম কাকলির ক্যানভাসের একটি নতুন পর্বে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর এরকমই অলৌকিক ঘটনা, ভৌতিক ঘটনা আমি আনতেই থাকি, শুনতে থাকো। সালটা 1994 এবং সেই টেক্সাসের স্যালিনা শহরের পুলিশ ডিপার্টমেন্টে রাত্রির ঠিক 9:30 আশেপাশে একটি ফোন কল আসে। সেই ফোন কলটি যতবার তোলা হয় ততবারই ওপাশের থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না। তো পুলিশ যিনি কর্তব্যরত ছিলেন তিনি বারবার ফোনটিকে তোলেন। 1 ঘন্টার মধ্যে প্রায় 4 বার সেই ফোন কলটা আসে, আর ততবারই তারা ফোনটা তুলে অপর পাশে কোনো রকম আওয়াজ শুনতে পায় না। আজকের ঘটনা এমনই একটা সাংঘাতিক ঘটনা, গায়ে কাটা দেওয়া ঘটনা, যে ঘটনাটা ঘটেছিল 1994-এ টেক্সাসের স্যালিনা শহরে। আজকে এই ঘটনা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, আর তার সঙ্গে তোমাদের থেকেও আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে তোমরা কেন লাইক করছো না? সবাই করছো না, কেউ কেউ করছো, আর কেন সাবস্ক্রাইব করছো না? তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমার কাছে অনেকটা। তো আজকের ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা শুরু হয়েছিল 1984-এ। সেই সময়তে অলিভিয়া তার স্বামী এবং তার একমাত্র সন্তানকে নিয়ে একটি বাড়ি খুঁজছিলেন, যে কোলাহল থেকে একটু দূরে তারা শান্তিতে নির্জনে একটা সুখের বাসা তৈরি করবেন। সেই জন্য তারা একটি বাড়ি খুঁজছিলেন, আর সুন্দর দেখে একটি ভিলা তারা পেয়ে গেলেন টেক্সাসের স্যালিনা শহরে যে ভিলাটি পেলেন, সেই ভিলাটি 13 একর জায়গার ওপর তৈরি ছিল। আর জায়গাটা অনেকটা জায়গা, এবং তার সঙ্গে খুবই নিরিবিলি সুন্দর একটি গোছানো পরিপাটি করা শহর, যার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই সুন্দর ছিল যে ওখানে কেনার আগে তারা যখন দেখতে গিয়েছিল, অলিভিয়াদের এতটাই পছন্দ হয়ে গিয়েছিল, কেনার আগেই তাদের মনে হচ্ছিল ওই ভিলাতে তারা থাকবে। এরপরে খুব দেরি আর না করে তারা ওই বাড়িটা কিনে নেয়। অলিভিয়ার হাজব্যান্ড কাজে বেরিয়ে যেত সকালে, অলিভিয়া নিজে কিচেনে রান্না করতো, আর অলিভিয়ার একমাত্র ছেলে এইডেন সে সামনে খেলা করত। তাদের যে এলাকাটা তাদের জায়গাটা আসলে এতটাই বেশি ছিল, চারপাশটা ঘেরা ছিল, এবং তার মধ্যে এইডেন খেলা করত। আশেপাশে প্রতিবেশীর যারা ছেলে ছিল, বাচ্চারা ছিল, তারাও এইডেনের সঙ্গে খেলতে আসতো, কখনো বা এইডেন আবার তাদের সাথে গিয়ে খেলতো। এইভাবেই খুব সুখে অলিভিয়ার সংসারটা চলছিল। অলিভিয়া তার পরিবারকে নিয়ে অলিভিয়া খুব খুব শান্তিতে এবং সুখে দিন কাটাচ্ছিল। এরমই একটা পরিবারই তো অলিভিয়া চেয়েছিল। তো অলিভিয়া এরকমইভাবে দিন কাটাচ্ছিল। এই ঘটনাটা একদিনের ঘটনা, যেদিনকে অলিভিয়া নিজে রান্নাঘরে রান্না করছিল রোজকার রুটিনের মতো। তার হাজব্যান্ড কাজে বেরিয়ে গিয়েছিল, এবং ছেলেটা মাকে বারবার জিজ্ঞেস করছিল, মা একটু খেলতে যাব? যেমন বাচ্চারা খেলতে যাওয়ার জন্য জিজ্ঞেস করে। তো অলিভিয়া তাকে ঘরের মধ্যেই খেলতে বলছিল, কিন্তু অলিভিয়ার ছেলে এইডেন সে বায়না করছিল যে সে ঘরের মধ্যে আর কি বা খেলবে। তখন সে তাকে বলে যে শুধুমাত্র উঠোনে গিয়েই খেলতে, অর্থাৎ তাদের যে 13 একর জমির যে বিশাল বড় উঠানটা ছিল, সেই উঠানে ঘেরা ছিল, সামনে যে জায়গাটা ছিল সেই জায়গাটাতে তাদের খেলতে বলছিল। তো সে রাজি হয়ে খেলতে চলে যায়। অলিভিয়া রান্না করছিল আর ছেলের দিকে নজরও রাখছিল। এমন একটা সময় আসে যখন তার রান্নার একটা পজিশনে যায়, যখন আর তার দিকে তাকানো সম্ভব হয় না। সময় আসে অনেকক্ষণ যখন পেরিয়ে যায়, তখন তার রান্না হয়ে যায়, এবং তখন সে ছেলেকে ডাকে খাবার জোগাড় করার জন্য। তো ছেলেকে ডাকে, এইডেনকে অনেকবার ডাক দেয়, কিন্তু এইডেন কিছুতেই সাড়া দেয় না। তখন দেখলো যে ঘড়িতে অনেকটা বেজে গেছে, প্রায় দুপুরবেলা হয়ে গেছে, তাহলে তো তাকে খুঁজে বার করতেই হবে। অলিভিয়া ডাকতে ডাকতে পুরো বাড়ি খোঁজে, এবং বাড়ি থেকে বেরিয়ে তাদের সামনে যে বিস্তৃত জায়গাটা থাকে যেখানে এডেন খেলছিল, ও দেখেছিল যে এডেন খেলছে। তো ওইখানে গিয়ে এডেনকে ডাকতে শুরু করে, বারবার ডাকতে থাকে এডেন এডেন বলে, কিন্তু কোনোই সাড়া পায় না। তখন অলিভিয়া ভাবে যে তাহলে কি ওকে বলেছিলাম ভেতরে খেলতে, তাহলে কি ও বাইরে খেলতে গেছে। অলিভিয়া তখন ওদের যে গেটের বাইরে আরেকটি প্রতিবেশী বাড়ি যেখানে আরও বাচ্চারা খেলে তাদেরকে জিজ্ঞেস করে, সেখানে একটি ছেলে খেলছিল। তো সেই ছেলেটি জানায় যে সে তো ওকে দেখেনি প্রায় অনেকক্ষণ। তখন অলিভিয়া খুব চিন্তার মধ্যে পড়ে যায়, এইটুকুনি সময়ের মধ্যে ও কি তাহলে রাস্তায় বেরিয়ে কোথাও খেলতে গেল কারোর বাড়িতে? আশেপাশের বাড়িগুলিতে খোঁজ নেয়, কিন্তু এইডেনের কোনো খোঁজ পায় না। অবশেষে খুঁজতে খুঁজতে বাড়ির একটি পাশে একটি পুকুরে জলে এইডেনকে পড়ে থাকতে দেখে। অলিভিয়া তাড়াতাড়ি গিয়ে এইডেনকে তোলে।
এবং তোলার পর যখন নিয়ে আসে তখন তার শরীরে প্রাণের কোনো চিহ্নই ছিল না। অলিভিয়া অত্যন্ত ভয় পেয়ে যায় এবং সে ওকে তুলতে পারবে এমন শক্তিও তার মধ্যে আর ছিল না। অলিভিয়া সঙ্গে সঙ্গে বাড়ি আসে এবং ওদের যে ল্যান্ড ফোন ছিল সেই ল্যান্ড ফোন থেকে তার হাজব্যান্ডকে ফোন করে এবং হাজব্যান্ড চলে আসে। এসে তারা সবাই মিলে এরিনকে নিয়ে ডাক্তারখানায় যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলে যে এরিনের অনেক আগেই মৃত্যু হয়েছে এবং সেটা জলে ডুবে। সে জলে ডুবে মরেছে নাকি কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বা কোনো কারণে হয়তো কোনো অসামঞ্জস্য ছিল মৃত্যুর কারণ, কিন্তু না, সর্বোপরি জানা যায় যে সে জলে ডুবেই মারা গেছে এবং সেটা পা পিছলেও পড়তে পারে বা হয়তো কিছু পড়ে গিয়েছিল তুলতে গিয়েও হতে পারে। তো যাই হোক, সেই মৃত্যুর আর কোনো কোনো কারণ, সন্দেহের কারণ আর থাকে না। তো এইভাবে চলতে থাকে। 1990 সালে যখন এই ঘটনাটা ঘটে 1990-তে, তারপর 1 বছর যায়। 1991-এ এইভাবে খুটখাট করে অলিভিয়ার সঙ্গে অলিভিয়ার হাজব্যান্ডের বচসা লাগে, কথায় কথায় বচসা লাগে। কেন ঝগড়া লাগে না, কারণ ওই এরিন। অলিভিয়ার হাজব্যান্ড বলে যে অলিভিয়া একদমই ছেলেকে নজর দিতে পারে না, যদি ঠিক মতো নজর দিত তাহলে ছেলেটার এই অবস্থা হতো না। এদিকে অলিভিয়া তার হাজব্যান্ডকে জানায় যে হাজব্যান্ডের একদমই ছুটি নেই, সেও একটু তো ছেলের দিকে নজর দিতে পারতো, যেমন হয় আর কি পরিবারে। ওই ছেলেকে নিয়ে ওদের দুজনের মধ্যে অশান্তি ক্রমশ বাড়তে থাকে আর তার ফলস্বরূপ দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায় এবং তার হাজব্যান্ড সেই বাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যায়। অলিভিয়া কিন্তু বাড়ি আগলেই পড়ে থাকে। পাড়া প্রতিবেশীরা আসে, তাকে বোঝাবার চেষ্টা করে যে আস্তে আস্তে তাকে এটা ভুলতে হবে। তার যখন জীবন, তার যখন জীবনে দেখছে যে কেউ নেই, তখন তাকেই তো উঠে আবার মাথা উঁচু করে দাঁড়াতে হবে এবং আবার ঘুরে দাঁড়াতে হবে, এইসব বলে তাকে অনেক সান্ত্বনা দিয়ে দেয়। এরপরে ঘটনাটা ঘটে, অলিভিয়া প্রথম দিকে বেরোতো, মার্কেটে যেত, এদিক ওদিক যেত, কিন্তু যত দিন যেতে লাগে 6 মাস 1 বছর পর দেখা যায় অলিভিয়া বাড়ি থেকে বেরোনো আস্তে আস্তে কমিয়ে দিয়েছে। দিনের বেশিটা সময় সে বাড়িতেই থাকতো। প্রতিবেশীরা তাকে আর বড় একটা বেরোতে দেখতো না, সে বাড়ির মধ্যেই সবসময়তেই থাকতো। এরপরে হলো কি, আরও যখন বেশ কিছুদিন গেল, 6 মাস গেল, তখন আস্তে আস্তে অলিভিয়া বাড়ি থেকে যে মাঝে সাঝে বেরোতো সেটা তো বন্ধ অনেক দিন আগেই করে দেয় এবং এরপরে দেখা যায় যে জানলা দরজাগুলো আর খোলে না, সে ঘরের মধ্যেই একদম অবস্থান করে। তার প্রতিবেশীরা দেখে যে ঘরে আলো জ্বলছে, কিন্তু কোনো দিন অলিভিয়ার মুখ তারা আর দেখতে পায় না, কারণ অলিভিয়া তো বেরোনো বন্ধ করিয়ে দিয়েছিল, তার সঙ্গে জানলা দরজাগুলোও আর খোলে না। এরপরে আরও 1 বছর যায়। তারপরে তারা দেখে যে বেশ কিছুদিন পর, বেশ কয়েক মাস পর দেখা যায় যে বাড়ির ভেতরের আলোগুলোও নিভে গেছে, অন্ধকার বাড়ি, এবং সেই বাড়িতে কোনো মানুষ যে বাস করে সেটা বোঝাই যায় না। এরপরে প্রতিবেশীরা খুবই সন্দেহ প্রকাশ করে এবং তারা নিজেদের মধ্যে বলাবলি করে হয়তো বা এমন হয়েছে অলিভিয়া হয়তো ওই বাড়ি ছেড়ে দিয়ে চলেই গেছে। তো অলিভিয়া যখন প্রথম দিকে ওরকমই বেরোতো না, বাজার যেত না, দোকান যেত না, বাড়ির মধ্যেই নিজেকে আবদ্ধ করে রাখতো, তখন প্রতিবেশীরা আরও একবার অলিভিয়ার বাড়িতে গিয়েছিল, কারণ অলিভিয়া ছিল প্রথম দিকে প্রচণ্ড ভালো, প্রতিবেশীদের সঙ্গে মিশতো এবং ছেলের সঙ্গে বাকিদের সবারই খেলা হতো। মানে এক কথায় বলতে গেলে প্রতিবেশীদের সঙ্গে অলিভিয়ার সম্পর্ক খুব ভালো ছিল যখন ওরা প্রথম ওই বাড়িতে যায়। কিন্তু এরপরে যখন দিন দিন অলিভিয়া নিজে ওই বাড়ির মধ্যে আস্তে আস্তে নিজেকে আবদ্ধ করে ফেলে, তখন প্রতিবেশীরা ঠিক করে যে হয়তো মানসিকভাবে খুবই অলিভিয়া হয়তো ভেঙে পড়েছে, সেই জন্যে ও হয়তো কারোর সঙ্গে কোনো যোগাযোগই করতে চাইছে না বা করতে ভালো লাগছে না। তো ওরা ঠিক করে যে অলিভিয়াকে বোঝাবে যে এটাকে নিয়ে যদি বসে থাকে তাহলে অলিভিয়া তো আর এগুতেই পারবে না। তো ওরা বিভিন্নভাবে ওকে সান্ত্বনা দিয়ে আসে। মাঝে একবার গিয়ে একদম প্রথম দিকে যখন প্রায় 3-4 মাস হয়েছে, অলিভিয়া আর বেরোনো বন্ধ করে দিয়েছিল। তো প্রতিবেশীরা হাজার বুঝিয়ে আসা সত্ত্বেও কিন্তু অলিভিয়া আর বাড়ি থেকে বেরোয় না। এবং আস্তে আস্তে হলো কি, ওটাই বললাম যে আলো জ্বলছিল এবং যত দিন যেতে লাগলো অলিভিয়ার বাড়ির আলোটাও নিভে গেল, মানে ঘরের ভেতরে একদম অন্ধকার। তখন প্রতিবেশীরা আবার ভাবলো যে হয়তো অলিভিয়া বাড়ি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গেছে। এইভাবে দিন যেতে লাগলো। এরপরে বছরও ঘুরে গেল। এই ঘটনাটা ঘটার পর প্রায় 2.5 বছর পেরিয়ে গেছে। এরপরে কেউ আর অলিভিয়াকে ওই বাড়িতে দেখেনি। তারা তো ধরেই নিয়েছিল যে ও হয়তো বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে। তো এরম করেই দিন যাচ্ছিল। বাইরে চারপাশে বড় বড় গাছ জন্মে গিয়েছিল, আগাছা জন্মে গিয়েছিল। দূর থেকে এই বাড়িটাকে পুরো একটা হন্টেড বাড়ি বলেই মনে হতো।
যারা ওইখানকার এলাকার লোকজন ছিল, যারা এলাকাবাসী ছিল বা ওই টেক্সাসের স্যালিনা শহরে যারা ছিল, তারা ওই বাড়িটাকে পোড়ো বাড়ি বলেই দেখতো। কারণ ওই বাড়িতে তো মানুষের কোনো চিহ্নই ছিল না, উপরন্তু আবার আলোও জ্বলতো না, জানলা দরজা দিয়ে পুরো গাছ জন্মেই গেছিল। তো ঘটনা ঘটলো 1994-এ ফেব্রুয়ারি মাসে একদিন রাত্রির বেলায় 9:30টার সময় ওখানকার পুলিশ ডিপার্টমেন্টে একটা ফোন আসে। সেই সময় পুলিশের যে কর্তব্যরত পুলিশ ছিলেন তিনি ফোনটি ধরেন। ধরার পর অপর দিক থেকে কোনো রকম কিন্তু আওয়াজ পাওয়া যায় না, শুধু স্টিল ধরে আছেন। ব্যাস উনি নামিয়ে রাখেন। কিছুক্ষণ বাদে আবার ফোন রিং হয়, তিনি আবার তোলেন, আবার ওদিকে কোনো আওয়াজ নেই। এইভাবে 1 ঘন্টার মধ্যে 4 বার ওরকম ফোন কল আসে। তখন ওই কর্তব্যরত পুলিশটি ভাবে যে কেউ হয়তো ওর সাথে মজা করছে। তিনি সঙ্গে সঙ্গে তার ঊর্ধ্বতন যে কর্মচারী, মানে ঊর্ধ্বতন যে অফিসার, তার সঙ্গে যোগাযোগ করেন এবং জানান যে একটি ফোন কল কনস্ট্যান্ট 1 ঘন্টার মধ্যে আসছে, কিন্তু কোনো আওয়াজ নেই, কিছুই জানাচ্ছে না। তিনি ফোনে 1000 বার জিজ্ঞেস করার চেষ্টা করেছেন যে আপনার কি কোনো বিপদ হয়েছে, আপনি কোথা থেকে বলছেন, আপনি কি বলতে চান, কিন্তু কোনোই উত্তর আসে না। কেউ বোধহয় মজা করছে। তখন সেই ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষর যে পুলিশ, তার বস, তিনি বলেন যে, মানে তার অফিসার যে, তিনি বলেন দেখো এমনও অনেক পজিশন হয় যেখানে হয়তো ফোন কলই করার ক্ষমতা থাকে, হয়তো কথা বলারও পজিশানে নেই, তিনি হয়তো কোনো বিপদে পড়েছেন। ইমিডিয়েট ওই নাম্বারটাকে ট্র্যাক করে দেখো যে ওটা কোথা থেকে আসছে এবং সেইখানে ইমিডিয়েট একটা টিম নিয়ে ওখানে যাও, দিয়ে সরজমিনে তদন্ত করে দেখো যে ওখানে কী অ্যাকচুয়ালি ঘটেছে। তো সেই মতো ওরা বাড়ির ঠিকানা পায়। সেই বাড়ির ঠিকানাটা তোমরা নিশ্চয়ই ধরতে পেরে গেছো, সেটা হচ্ছে অলিভিয়ার ওই ভিলা। তারা পুলিশ টিম নিয়ে পুরো ওই বাড়িতে আসে, এসে দেখছে বাইরের দরজা গেট বন্ধ, এবং সেই গেটটা যে কতকাল বন্ধ সেটা দেখলেই বোঝা যায়। সেখানে প্রচুর গাছ জন্মে গেছে, কতদিন সেখানে মানুষের চলাচল নেই, বাড়িটা দূর থেকে দেখলেই বোঝা যায়। তো ওরা প্রথম দিকেই একটু চমকে যায় যে এরকম একটা পোড়ো বাড়ি থেকে কি করে ফোন আসতে পারে। তাও তারা ভেতরে ঢোকে এবং তারা বিশাল বড় যে জায়গা পেরিয়ে, লন পেরিয়ে যখন মেন বাড়ির দিকে যায়, মেন বাড়ির যে গেট সেটা কিন্তু বন্ধ ছিল, এবং সেটা বহু বছর, মনে হচ্ছে যেন বহু বছর আগে থেকে এই গেট কেউ খোলেই নেই। বেশ কসরত করে ওই গেট ওদের খুলতে হয়, এবং খোলার পর ওরা যখন রুমে ঢোকে তখন রুমটা ওদের দরজা প্রায় ধাক্কা দিয়ে ঢুকতে হয়, কারণ রুমের দরজাও এমনভাবে লক হয়ে গেছিলো যে সেটা খোলা প্রায় ইম্পসিবল। ওরা 5-6 জন মিলে সেই দরজা ধাক্কা দিয়ে খোলে, এবং ওরা নিজেদের মধ্যে বলতে থাকে যে এই বাড়ির থেকে ফোন কি করে আসে, যেখানে দেখা যাচ্ছে যে বাড়ির দরজা খোলা যাচ্ছে না, বাড়ির দরজা বন্ধ, ঠেলে ভেঙে ঢুকতে হচ্ছে। তো যাই হোক, তাও তারা ভেতরে ঢোকে। হতেও পারে হয়তো এমন কেউ যে হয়তো উঠতে পারে না, নড়তে পারে না, এরমও হতে পারে। এরম ভেবে ভেবে ওরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকতে থাকে টর্চ নিয়ে, কারণ বাড়িতে একদমই আলো ছিল না। তো ওরা প্রথমে যে এখানটায় ঢোকে হলঘর, সেখানে প্রচুর মাকড়সার ঝুল, বাড়িতে ধুলো ঝাঁট পড়েনি, নোংরা। টর্চ ফেলে ফেলে দেখছে যে বাড়ির জানলাগুলো প্রায় বহুদিন আগে, মনে হচ্ছে প্রায় অনেক বছর আগে এটা বন্ধ হয়ে আছে, এবং সে বন্ধ হওয়া জানলাগুলো এমন পজিশন হয়ে আছে যে সেটা কোনো কালে যে মানে খোলা হয়নি সেটা এক চোখে দেখলেই বোঝা যাচ্ছে। তো ওই রকম ঘরে ধুলো ঝেড়ে মাকড়সার জাল ছড়িয়ে ওরা যখন ঢোকে, দেখলে পুরো বাড়িটাই ধরতে গেলে একদম পুরো পরিষ্কার হয়নি প্রায় কতদিন। সেখানে মানুষ কোনোদিন পাই দেয়নি, মনে হচ্ছে বাসই করতো না, হয়তো অনেক কাল আগে করতো, সে হয়তো ছেড়ে চলে গেছে। এরপরে ওরা বিভিন্ন ঘর ঘুরে ঘুরে সেই একই হাল দেখে। একটি ঘরের দরজা একদম টোটাল লক করা ছিল। সেই ঘরের দরজাটা ওরা ঠেলে ঠেলে যখন খোলে না, ওরা ধাক্কা দিয়ে সেই দরজা খোলে, এবং খোলার পর দেখে ওরা একদম চমকে যায়। যেখানে পুরো বাড়িতে ধুলো জমে আছে, মাকড়সার জাল জমে আছে, কোনোদিন যে বাড়িতে মানুষের পা পড়েনি, ঝাঁট পড়েনি, সেই ঘরটি একদম আলাদা, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, যেন মনে হচ্ছে সব কিছু জিনিস সুন্দর করে গোছানো। ঘরের প্রতিটা জিনিস জায়গার জিনিস জায়গায় আছে, ঘরে ঝাঁট পড়েছে, জানলা দরজাগুলোও যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছা হয়েছে, যেন এই মাত্র কেউ এটা পরিষ্কার করে দিয়ে বেরিয়ে গেল। সেটা দেখে পুলিশের
যারা গিয়েছিল টিম একদম চমকে যায়। ওরা দেখে তো একদম ওরা চমকে গেছে, দেখে ভাবছে যে এইটা কি, ঘরের পুরো বাড়ির মধ্যেই একখানা ঘর, সেই ঘরটায় এত সুন্দর করে কে থাকে। ওরা বিভিন্ন দিকে আলো ফেলে ফেলে দেখছে, দেখতে দেখতে দেখলো যে টেবিলের ওপর প্রচুর চিঠি। আর আলো ফেলতে ফেলতে একটা জায়গায় গিয়ে এমন দৃশ্য ওরা দেখলো, দেখে ওরা একদম চমকে গেল। যতজন ছিল তাদের গায়ে লোম খাড়া হয়ে উঠলো, তারা একদম পাথর হয়ে গেল। দেখলো ঘরের একটি কোণে ইজি চেয়ারে এক মহিলা বসে আছেন এবং তার কোলে একটি পুতুল। সেই পুতুলটি একটি বিশেষ টাইপের পুতুল, যেটা তিব্বতীয়ানরা সাধারণত ইউজ করে থাকেন। মহিলা বসে আছেন, তারা গিয়ে পরীক্ষা করে দেখলো মহিলা একদম শক্ত পাথর হয়ে গেছেন। তারপর তারা ফোন করে স্পেশাল টিম আনালো এবং সেই মহিলাকে নিয়ে গিয়ে পরীক্ষা করালো। বেরোলো তিনি হচ্ছেন অলিভিয়া এবং তিনি 4 মাস আগে মারা গেছেন। তো পুলিশের মনে অনেকগুলো প্রশ্ন দেখা দিল যে যেহেতু 4 মাস আগে মারা গেছে, তাহলে সেদিন রাত্রিরে ফোনটা কে করলো, এবং তিনি মারা গেছেন তার পোস্টমর্টম করে বেরোলো যে তিনি অনাহারে এবং তৃষ্ণায় অনেক দিন জল না খেয়ে ডিহাইড্রেশন হয়ে মারা গেছেন। তো 4 মাস আগে যখন তার এরম অবস্থা, 4 মাস ধরে তিনি কিছু খাননি। এই চিঠিগুলো তিনি কাকে লিখেছেন? চিঠিগুলো পরীক্ষা করে দেখা গেল প্রত্যেকটা চিঠি তার ছেলে এইডেনকে লেখা হয়েছে, এবং চিঠির বিষয়বস্তুটা ছিল এইরকমই যে এইডেন কেমন আছে, সে কোথায় আছে, সে কবে আসবে, সে কি ঠিক করে খাওয়া দাওয়া করছে, সে কি ঠিক করে ঘুমোচ্ছে। এইডেনকে এরকম অনবরত চিঠি লিখে যাওয়া হয়েছে, এবং এটাও জানানো হয়েছে যে এইডেন যেন খুব শিগগিরই তাড়াতাড়ি ফিরে আসে, তার মা তার জন্য অপেক্ষা করছে। এরপরে আসে সেই পুতুলটার কথা। পুতুলটার পরীক্ষা করে দেখা গেল যে পুতুলটি হচ্ছে তিব্বতীয়ান একটি জাদু পুতুল, যে পুতুলটিকে ব্যবহার করা হতো কোনো মৃত আত্মাকে আনার জন্য, এবং সেই পুতুলটি অলিভিয়ার কোলে থাকার অর্থ অলিভিয়া প্রতিনিয়ত ওই পুতুলটি ব্যবহার করে তার ছেলের আত্মাকে সে আনতো এবং এনে তার সঙ্গে হয়তো কথাও বলতো, তার সাথেই সে সারাটা জীবন কাটাতো। তো এই ছিল ভয়ঙ্কর একটি ঘটনা, যে ঘটনাটা ঘটেছিল, এবং সবাই স্টান্ট হয়ে গেছিল যে অতদিন ধরে অলিভিয়া শুধুমাত্র তার ছেলের ভালোবাসা নিয়েই বেঁচেছিল। আর আশ্চর্য ব্যাপার হচ্ছে ওই ঘরে প্রচুর খেলনা পাওয়া গেছে, প্রচুর বাচ্চাদের ব্যবহারের জিনিস পাওয়া গেছে। তো আজকের ঘটনাটা একটা গায়ে কাটা দেবার মতো ঘটনা, যেখানে অলিভিয়া রীতিমতো ওই ঘরে তার মৃত ছেলের আত্মার সাথে থাকতো, এবং তারপরে একসময় বোঝা যাচ্ছে যে সে খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র ছেলের চিন্তাতেই সে মশগুল হয়ে থাকতো। এই ঘটনা ঘটতে পারতো না যদি পাড়া প্রতিবেশীরা হয়তো 2-3 মাস পর যখন লক্ষ্য করলো যে সে বাড়ি থেকে কেউ বেরোচ্ছে না, সে বাড়ির জানলা দরজাও বন্ধ হয়ে গেছে, তারা যদি দরজা ভেঙে ঢুকে যদি চেষ্টা করতো, তাহলে হয়তো বা অলিভিয়াকে বাঁচানো যেত, এবং তার ওই মানসিক যে অবসাদ হয়েছিল সেটা থেকেও হয়তো ওরা ফিরিয়ে আনতে পারতো যদি চেষ্টা করতো। তো দিনের পর দিন ধরে ওরা দেখে গেছে অলিভিয়ার এই পরিণতি, তারা দেখে গেছে, কিন্তু কিছু করেনি। কারণ হয়তো বা এমনও হতে পারে তারা হয়তো নিজেরাই বুঝতে পারেনি যে ভেতরে কি ঘটছে, হয়তো ভেবেছে বা বাড়ি ছেড়ে দিয়ে অলিভিয়া চলে গেছে। তো এই রকমভাবেই যখনই এরকম ঘটনা ঘটতে থাকে, তখনই যদি আশেপাশের লোকজন একটু সজাগ হয় এবং তারা যদি উদ্যোগ নিয়ে এসে বাড়িতে ঢুকে যদি কোনো এরকম অবসাদগ্রস্ত কেউ থাকে, তাকে নিয়ে এসে সঠিক চিকিৎসা করে বা তাকে আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনে, তাহলে হয়তো আর একটা দ্বিতীয় অলিভিয়ার কেস ঘটে না। তো আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, জানলে অবশ্যই ঘটনাটা অবশ্যই এটা লাইক করে দিও ভালো লাগলে, আর শেয়ার করো, কমেন্ট করো। পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, কাকলির ক্যানভাসের সাথে থাকো। আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ। এবারে বলবো তার কথা যিনি আমাকে আগের পর্বে কমেন্ট করেছেন এবং যার কমেন্টের জন্য আমি এই নতুন ভিডিও করার অনুপ্রেরণা পেয়েছি। তিনি হলেন গীতা গোস্বাম। তোমাকে জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা।